বাহিরে হিম হিম ঠান্ডা, কুয়াশার হালকা আস্তরণ, পাতলা কাঁথা গায়ে দিয়ে তামিম আরাম করে ঘুমিয়েছিল। তামিম ঘুম থেকে উঠে নিজেকে তাহেরা বেগমের রুমে দেখে অবাক হলো। যতদূর মনে পড়ে তার, সে বাহিরে ছিল। বাসায় আসলো কখন তাহলে? মাথার ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তামিমের সারা শরীর ভীষণ হালকা অনুভব হচ্ছে। বহু পরিশ্রমের পর শান্তির ঘুম হলে শরীর যেমন ঝরঝরে হয়ে যায় তেমন লাগছে। আর মোড়া ভেঙে তামিম বের হলো মায়ের রুম থেকে। বাহিরে এসে দেখে ফ্লোরে নিতু বসে আছে পাথরের মূর্তির মতো। ফোলা ফোলা দুই চোখ, এলোমেলো চুল, পরনে এলোমেলো শাড়ি। ক্লান্ত বিধ্বস্ত নিতুকে দেখাচ্ছে জীবন যুদ্ধে পরাজিত সৈনিকের ন্যায়। সারা রাত নিতু এখানে বসেছিল। শামীম তামিমের সাথে শুয়েছিল। সকালে উঠে এসে সোফায় বসেছে। শামীম বুঝে উঠতে পারছে না কাকে দোষ দিবে। এতদিন নিতুকে সে খারাপ ভাবতো, কিন্তু এখন শামীম বুঝতে পারছে সবচেয়ে বেশি নিতু ঠকেছে। অন্ধ ভালোবাসার পুরস্কার এমনভাবে পেয়েছে বেচারা, যে তার কাছে দিন রাত সব এক হয়ে গেছে। তামিম এসে জিজ্ঞেস করলো, তুই বাসায় এলি কখন? তোর ভাবি এভাবে বসে আছে কেন? শামীম মুচকি হেসে বলল, আমি পরশু এসেছি ভাইয়া। তামিম বুঝতে পারলো দুদিন সে বাসায় আসেনি, কিন্তু লজ্জা পেল তামিম। কিছুটা লজ্জা পেল তামিম। সেদিন নবনীর হাতের থাপ্পড় খেয়ে তামিমের মাথায় রক্ত উঠে গেছে। নিজের রাগ ক্ষোভ সামলাতে না পেরে ঘৃণ্য জায়গায় যেত বিবেকে বাঁধেনি। আর চোখে নিতুর দিকে তাকালো তামিম। তারপর শামীমকে বলল, ও এভাবে বসে আছে কেন? শামীম হেসে বলল, যার স্বামী প্রাক্তন স্ত্রীর হাতে মার খেয়ে পরনারীর কাছে যায়, মদে চুর হয়ে বাসায় আসে, মাতাল হয়ে নিজের প্রাক্তন স্ত্রীর নাম ধরে ডাকে বর্তমান স্ত্রীর সামনে, সে আর কিভাবে থাকবে ভাইয়া? তার ভালোবাসা যখন প্রশ্নবিদ্ধ, তখন তার অবস্থা কেমন হবে? তামিম চোখ রাঙিয়ে শামীমকে ইশারা করলো নিতুর সামনে এসব না বলার জন্য। শামীম হাসলো ইশারা বুঝতে পেরে। তারপর বলল, এখন কেন ভয় পাও ভাইয়া? কাল তো যখন নিজেই সব বলে বলে দিয়েছ, নবনী নবনী করে হেসেছ, কেঁদেছ, তা তো ভাবনি ওনার কি হবে? এই মেয়েটাকে যখন ঠকিয়ে বিয়ে করেছ, তখন কেন ভাবনি যেদিন এই মেয়েটা সব সত্যি জানতে পারবে, তখন কেমন করে ভেঙে গুঁড়িয়ে যাবে এ সমস্ত ভালোবাসা, বিশ্বাস? এর জীবন নরক করে দেওয়ার আগে কেন ভাবনি ভাইয়া? ভাবি সব জেনে গেছে ভাইয়া, কি লুকাতে চাওয়ার? আর কতদিন লুকিয়ে রাখতে? তামিম চমকে গেল শামীমের কথা শুনে। নিতু বাসা থেকে উঠে দাঁড়ালো, তারপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাহির থেকে তামিম দরজা ধাক্কাতে লাগলো বারবার, চিৎকার করে বলতে লাগলো, নিতু আমার কথা শোনো, আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও অন্তত। প্লিজ নিতু, একবার দরজা খোলো। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তামিমার চিৎকার শুনে তাহেরা বেগম উঠে এলো। তাহেরা বেগম বিরক্ত হয়ে বললেন, মেয়ে মানুষের এত তেজ কিসের আবার? বিয়ে তো আমরা জোর করে করাইনি, নিজেই তো পাগল হয়ে গেছে আমার ছেলেকে বিয়ে করার জন্য। এখন এত নাটক দেখায় কেন? শামীম হেসে বলল, তোমার ছেলেকে ভালোবেসে মেয়েটা পাগল হয়ে গেছে মা, তাই সে কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি। দোষ তোমার ছেলের, সে সত্যি গোপন করে মেয়েটাকে ঠকিয়েছে। তাহেরা বেগম ধমকে বললেন, তুই চুপ কর, ভাইয়ের বিরুদ্ধে কথা বলিস বসে বসে, বেয়াদব ছেলে। শামীম বলল, এই বেয়াদবিটা যদি আগে করতে পারতাম, তবে হয়তো এই মেয়েটার জীবন এভাবে নষ্ট হতো না মা। আফসোস আমি আগে জানতাম না মেয়েটাই যে এইসব ব্যাপারে কিছুই জানে না। নিতু বের হলো 45 মিনিট পরে, পরনের শাড়ি চেঞ্জ করে সুতি একটা 3 পিস পরে লাগেজ গুছিয়ে নিতু বের হয়ে এলো। কারো দিকে না তাকিয়ে সোজা হাঁটতে লাগলো। তামিম ছুটে গিয়ে হাত চেপে ধরলো, ব্যস্ত হয়ে কিছু বোঝানোর চেষ্টা করলো নিতুকে। নিতু হঠাৎ করে একটা অদ্ভুত কাজ করলো। একদলা থুতু তামিমের মুখের উপর মেরে বলল, তোর এই নর্দমার চেহারা আমাকে আর দেখাবি না। যদি কখনো আমার সামনে আসিস, তবে সেদিন তুই আমার হাতে খুন হয়ে যাবি। সবাইকে হতবাক করে দিয়ে নিতু বের হয়ে গেল বাসা থেকে। তাহেরা বেগমের 1 মিনিট লাগলো ব্যাপারটা বুঝতে। বোঝার পর তাহেরা বেগম ছুটে গেলেন নিতুকে ধরতে। তার আগে নিতু লিফটে উঠে গেল। তাহেরা বেগম আক্রোশে বাসায় এসে একটা ফুলদানি ভেঙে ফেলল। শামীমের গলা চেপে ধরে বলল, শান্তি পেয়েছিস তুই একটা? এইটাও আমার দেখার বাকি ছিল। জানোয়ার, তোর এসব উস্কানির জন্য এই ফকিন্নির ঘরের মাইয়া আমার ছেলেরে এভাবে অপমান করে গেছে। আমিও এর শেষ দেখে ছাড়ো, ওই মাইয়ারে আমি মজা দেখামো। শামীম তাহেরা বেগমের হাত ছাড়াতে ছাড়াতে বলল, তোমার আরও অনেক কিছু দেখার বাকি আছে মা। তোমার পীড়িতের দিশাকে যেদিন আমি 2 লাথি দিয়ে বের করে দেব, সেদিন তুমি আসল মজা পাবা।
তাহেরা বেগম হতভম্ব হয়ে গেলেন। শামীম উঠে চলে গেল রুমে। তারপর বেরিয়ে এলো নিজের ওয়ালেট ব্যাগ নিয়ে। কাউকে কিছু না বলে বের হয়ে চলে গেল বাসা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে। তামিম হতভম্ব হয়ে বসে রইল পুরো ব্যাপারটায়। কিছুক্ষণ পর তামিমের হুঁশ এলো নিতু তাকে অপমান করে বাসা থেকে চলে গিয়েছে। তামিম ভীষণ আশ্চর্য হলো এই ভেবে যে এতে তার একটু খারাপ লাগছে না, বরং নিজেকে স্বাধীন মনে হচ্ছে ভীষণ। নিতু নেই মানে তামিমের একটা পিছুটান নেই। নবনীকে আর এবার ফিরে পাবার চান্স আছে। বুকের ভেতর মোচড় দিয়ে উঠল নবনীর কথা ভাবতেই। মনে মনে তামিম বলল, জীবন থেকে সবাই হারিয়ে যাক নবনী, তবুও তোমাকে আমার চাই। তোমার জন্য উন্মাদনায় মেতে আজ আমি নিতুকে হারিয়েছি, তাতে আমার মোটেও আফসোস নেই। তবুও আমি তোমাকে চাই, তার জন্য যা করা লাগে আমি করতে রাজি। তাহারা বেগম ছেলের পাশে বসলেন। মন খারাপ করবি না তুই, এরকম কত মেয়ে তোর পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে দেখিস। আমি তোকে আরো ভালো জায়গায় বিয়ে করাবো। তামিম রেগে গিয়ে বলল, আর কত আর কত তোমার হাতের পুতুল বানিয়ে রাখবে আমাকে? আমার নিজেকে মানুষ বলে মনে হয় না। মেরুদণ্ডহীন পুরুষ আমি, যার কারণে অনিচ্ছা সত্ত্বেও তোমার পাল্লায় পড়ে আমার নবনীকে ছেড়ে দিয়েছি। এখন বুঝতে পারছি নবনীকে ছাড়া আমার কিছুতেই চলবে না। সোজা সাপটা একটা কথা শুনে রাখো মা, বিয়ে করে আমি আবার নবনীকে আনবো। তোমার থেকে আমার জীবন নিয়ে আর একটা উপদেশও আমি শুনতে চাই না। আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছ নিজের লোভ মেটাতে গিয়ে। তাহেরা বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে তামিম নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তাহেরা বেগম সাপের ন্যায় ফুঁসতে লাগলেন। ওই ছোট লোকের মেয়ে নবনীর উপর এখনো ছেলের মন পড়ে আছে, তা তিনি খুব ঘুণাক্ষরেও টের পাননি। সাত সকালে নিতুকে দেখে রেবেকা ভীষণ অবাক হলেন। বরকত সাহেব মেয়েকে দেখে এগিয়ে এসে বুকে টেনে নিলেন। তারপর জিজ্ঞেস করলেন, কেমন আছিস তুই? নিতু কান্নার জন্য কথা বলতে পারল না। রেবেকা বেগমও গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। কাঁদতে কাঁদতে নিতু বেহুশ হয়ে গেল। বরকত সাহেবের মুখ রক্তশূন্য হয়ে গেল। রেবেকা মেয়ের মাথায় তেল পানি দিলেন, মুখে পানির ছিটা দিলেন। কিছুক্ষণ পর নিতু উঠে বসলো। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি একেবারে চলে এসেছি বাবা। তামিমকে যত শীঘ্র সম্ভব আমি ডিভোর্স দিতে চাই। বরকত সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আচ্ছা ঠিক আছে মা, জীবন তোর, সিদ্ধান্ত তোর। তুই আগে সুস্থির নে, তারপর কি হয়েছে সব খুলে বল। নিতু এক গ্লাস পানি খেয়ে বলল, তামিম আমাকে ঠকিয়েছে বাবা। তামিম আগে একটা বিয়ে করেছে, নবনী নামের একটা মেয়েকে। তারপর আমার সাথে সম্পর্ক হবার পর তামিমের মা আমার চাকরির লোভে পড়ে ওই নিরীহ মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তামিম আমাকে মন থেকে ভালোবাসেনি বাবা। আমাকে হয়তো ওর ভালো লাগতো, সেটাও ভালোবাসা ভেবে নিয়েছে। কিন্তু এখন যতদিন যাচ্ছে ও বুঝতে পারছে ও আসলে কখনো আমাকে ভালোবাসতে পারেনি। এভাবে সংসার হয় না তো বাবা। আমি তো ওকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি, সেখানে ওর সবটা জুড়ে আমি নেই। আমিও এসব মানতে পারছি না বাবা। আমার যতবারই মনে হচ্ছে আমার জন্য একটা মেয়ের সংসার ভেঙে গেছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আর যতবারই মনে হচ্ছে আমার সত্যিকার ভালোবাসার দাম তামিম দিতে পারেনি, আমার ততবারই নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। আমি সত্যিই ভালোবাসি ওকে, কেন এভাবে ঠকালো আমাকে? বরকত সাহেব মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন। বেঁকে বসলেন রেবেকা বেগম। মুখ অন্ধকার করে বলল, বিয়ে ছেলে খেলা নয় নিতু। সমাজে আমাদের একটা সম্মান আছে। সবাই যখন জানবে তোর ডিভোর্স হয়ে গেছে, আমরা মুখ দেখাতে পারবো না। তাছাড়া তামিম আগে যদি বিয়ে করেও থাকে, তাকে এত হাইলাইট করার কি আছে? এরকম তো অহরহ হচ্ছে। সব মেয়ে কি বলে স্বামী সংসার ছেড়ে চলে আসে নাকি? একটা ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দিলেই তো হয়। সব কিছুকে এত বড় করে দেখতে নেই। বরকত সাহেব অবাক হয়ে বললেন, কি বলছো তুমি এসব? তোমার শিক্ষা রেবেকা? আমার মেয়েকে ওরা ঠকিয়েছে, একে তো সত্যি গোপন করে বিয়ে করেছে। তারপর আমার মেয়েও ওর স্ত্রী থাকা সত্ত্বেও সেই ছেলে অন্য একটা মেয়েকে চাচ্ছে। যেখানে আমার মেয়ের এত বড় অপমান হয়েছে, সেখানে আমার মেয়ে আবারও ফিরে যাবে? রেবেকা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ যাবে। না গিয়ে কি করবে? ডিভোর্সি মেয়েকে তুমি ঘরে রেখে কি করবে? লোকে হাসাহাসি করবে। ঋতুর শ্বশুর বাড়ির লোকেরা শুনলে মেয়েকে অপদস্থ করবে। ঋতু শুনলেও রাগ হবে। তাছাড়া এই সমাজে ডিভোর্সি মেয়েদের কত দোষ তুমি জানো। বিয়ে দিতে পারবে মেয়েকে? নিতু মায়ের কথা শুনে ভীষণ চমকালো। এই কাকে দেখছে সে? এই কি তার আপন জন্মদাত্রী মা?
শিক্ষিত একজন মানুষ হয়েও তিনি এরকম মন মানসিকতা ধারণ করেন। মেয়ের এই নাজুক অবস্থায় মেয়েকে সাপোর্ট না দিয়ে উল্টো মেয়েকে কথা শোনাচ্ছে। শিক্ষিত হলেই যে কেউ প্রকৃত মানুষ হতে পারে না তার আবারও প্রমাণ পেল নিতু। মানুষ হতে গেলে মানসিকতা দরকার হয়, সবাই কি একরকম হয়? আমাদের সমাজে এরকম কত বাবা মা আছেন যারা মনে করেন মাটি কামড়ে পড়ে থেকে সংসার করে যাওয়াটাই হচ্ছে জীবনের মূল উদ্দেশ্য। সেখানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে মনের মিল থাকুক আর না থাকুক, লোক দেখানো সম্পর্ক থাকলেই হলো। ভেতরে ভেতরে দুটো মানুষ যে দুই মেরুর অধিবাসী হয়ে যায়, তাদের সম্পর্ক আছে শব্দটা হয়ে যায় সম্পূর্ণ ঠুনকো, তা কে জানে। সকাল সকাল এক অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মেঘ প্রতিদিনকার মতো ফাল্গুনি আর চৈতালিকে পড়াতে এলো। মাসুমা বেগমও সেই মুহূর্তে উপস্থিত একজন ফর্সা স্বাস্থ্যবতী মহিলাকে সাথে নিয়ে। নবনী ভীষণ চমকে গেল মাসুমা বেগমকে দেখে। মাসুমা বেগম নবনীকে জড়িয়ে ধরল, বলল, মা গো, আমি আজ এসেছি তোমাকে আমার আপন করে নিতে। তোমার বাবা মা কোথায়? মাসুমা বেগমের হাতে ফলমূল, পাশের মহিলার হাতে কয়েকটা মিষ্টির প্যাকেট। নবনীর বাবা মা দুজনই অবাক হয়ে তাকিয়ে রইল। নবনী আমতা আমতা করে বলল, ওনারা আমার বাবা মা। মাসুমা বেগম এগিয়ে রাবিয়া বেগমকে জড়িয়ে ধরলেন, তারপর বললেন, আপা, আপনার মেয়েটাকে নিজেদের বাড়ির বউ করে নেওয়ার জন্য এসেছি আমি। আপনার মেয়েটা এত লক্ষ্মী আপা, আমার ভীষণ মনে ধরেছে ওকে। নবনী চমকালো, মাসুমা বেগম কী সব জেনে গেছেন? মাসুমা বেগমকে বসালেন নিজেদের রুমে নিয়ে, তারপর নবনীকে ইশারা করলেন ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করতে। মাসুমা বেগম বিছানার একপাশে বসে রইলেন। উনি আমার বড় আপা, আপার দুইটা ছেলে। প্রথমজন বিয়ে করে বউ নিয়ে সিলেট থাকে, ও ডাক্তার, সিলেট সরকারি হাসপাতালে চাকরি করে। আর ছোটজন সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার। ছোট থেকে আমার হাতের ওপর দিয়ে মানুষ হয়েছে দুজনে আমার ছেলের সাথে। রাবেয়া বেগম হাশেম আলীর দিকে তাকালেন। হাশেম আলী গলা খাকারি দিয়ে বললেন, আপা, আপনার সাথে নবনীর পরিচয় হলো কিভাবে? তাই তো জানা হলো না। মাসুমা বেগম উৎসাহ নিয়ে বললেন, আমার শিমলা মার্চ বাসায় আপনার মেয়েটাকে আমি প্রথম দেখেছি। নবনী তো আমাদের অফিসে চাকরি করে। এত নম্র ভদ্র সুন্দর মেয়ে আজকাল তো দেখাই যায় না। মেয়েটাকে দেখেই আমার কেমন ভীষণ আপন আপন মনে হচ্ছিল। সত্যি বলতে কি, আমি কিন্তু প্রথমে আমার ছেলের বউ করতে চেয়েছি মেয়েটাকে, কিন্তু আমার ছেলের অন্য একটা মেয়েকে ভালোবাসে। ছেলের পাগলের মতো ভালোবাসা দেখে আমার নিজেরই বুক ফেটে কান্না আসে। এদিকে আপনার মেয়েটাকেও এত মনে ধরেছে যে কিছুতেই তাকে অন্য কারো বউ হতে হবে, এটা আমি মানতে পারছি না। তাই ছুটে এলাম আমার শৈবালের বউ করার জন্য। নবনী নাস্তা নিয়ে আসতে মাসুমা বেগমের বোন আসমা বেগম উঠে গিয়ে নবনীর পাশে দাঁড়ালেন। নবনীর মুখটা ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, আমার বোনের চয়েসের ওপর আমার বিশ্বাস ছিল। আমার বোন খাঁটি সোনা বাছাই করেছে আমার ছেলের বউ করার জন্য। নবনী আতঙ্কে উঠল শুনে। তারপর সবাইকে নাস্তা দিয়ে বের হয়ে এলো। ফাল্গুনীদের রুমে গিয়ে দুই বোনকে বলল, ডাইনিং টেবিলে তোদের জন্য সেমাই রেখে এসেছি, খেয়ে আয় যা দুজন দ্রুত। দুই বোন উঠে যেতে নবনী মেঘের পাশের চেয়ারে বসে বলল, সর্বনাশ হয়ে গেছে। মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, সে তো আমার অনেক আগেই হয়েছে। যেদিন তোমাকে কাদা পানিতে মাখামাখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছি, সেদিনই আমার সর্বনাশ হয়ে গেছে। সবাই প্রেমিকার চোখে নিজের সর্বনাশ দেখে। আমি মনে হয় একমাত্র প্রেমিক যে কিনা প্রেমিকার গায়ের কাদা পানিতে নিজের সর্বনাশ দেখলাম। নবনী ব্রকুসকে বলল, বেশি কথা বললেন আপনি। আপনার মা এসে হাজির বাসায় আপনার খালাতো ভাইয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মেঘ চমকে বলল, মা কিভাবে তোমার বাসা চিনল? নবনী উদাসীন হয়ে বলল, আপনার মা তো আপনার মতোই কোনোভাবে বাসা চিনে নিয়েছেন। এখন আপনি দ্রুত বিদায় নেন। মেঘ উঠে দাঁড়িয়ে বলল, তাই তো, আমাকে তো পালাতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিব। দরকার হলে শৈবাল ভাইকে হাত করে নিব। আসছি আমি বলে বের হতে গিয়েও দাঁড়িয়ে গেল। তারপর হঠাৎ করে নবনী হাত চেপে ধরে টান দিয়ে নিজের বুকের সাথে কাছে এনে বলল, তোমার স্থান শুধু আমার বুকে নবনী। এখান থেকে তোমাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি শুধু এটুকু দেখো, চাচা চাচি যেন এখনই তোমার ডিভোর্সের ব্যাপারটা প্রকাশ না করে। নবনী লজ্জায় মাথা নিচু করে ফেলল। মেঘ বের হতে গিয়ে আসমা বেগমের সামনে পড়ে গেল। মাসুমা বেগম নবনীর বাবা মায়ের সাথে কথা বলছিলেন। আসমা বেগম বের হয়ে এলেন নবনীদের বাসাটা দেখার জন্য। মেঘকে দেখে আসমা বেগম কেমন থতমত খেলেন, তারপর বিস্মিত হয়ে বললেন, মেঘ, তুই এখানে? মেঘ না চেনার ভান করে বলল, আমাকে বলেছেন? আমি তো মেঘ না চাচি, আমার নাম রাফিন, ফাল্গুনীদের টিউটর আমি।
আসমা বেগম বিহ্বল হয়ে তাকিয়ে রইল। অসম্ভব মেঘ, আমার সাথে চালাকি করবি না, আমি জানি তুই আমাদের মেঘ, আমি তোর মাকে ডেকে আনছি। মেঘ হেসে বলল, আপনার ভুল হচ্ছে চাচি, আমাকে দ্রুত যেতে হবে, আমার অফিসে আজ একটু তাড়াতাড়ি যাবার দরকার। অফিস থেকে 1 সপ্তাহের জন্য আমাকে রাজশাহী যেতে হবে। এক মুহূর্ত দেরি না করে মেঘ বের হয়ে গেল। আসমা বেগমের ডাকাডাকি শুনে মাসুমা বেগম, হাশেম আলী, রাবেয়া বেগমও বের হয়ে এলেন। নবনী দর দর করে ঘামতে লাগলে হালকা শীতেও। খোলা বারান্দা দিয়ে উত্তরের বাতাস সগৌরবে ভেতরে প্রবেশ করে খোলা বারান্দা দিয়ে উত্তরের বাতাস সগৌরবে ভেতরে প্রবেশ করছে। শীতের বুড়ি কুয়াশায় চাদর গায়ে জড়িয়ে প্রকৃতিতে নিজের সবটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা করছে। মাসুমা বেগম এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আপা? আসমা বেগম হতভম্ব হয়ে বললেন, মেঘ এসেছে এখানে। বিশ্বাস কর মাসুমা, আমি নিজের চোখে দেখেছি, অথচ ও বলছে ও নাকি মেঘ না, কি যেন নাম বলে চলে গেল নিজের, রাফিন না সাফিন মনে হয়। মাসুমা বেগম অবাক হয়ে বলল, কি বলছো আপা? মেঘ এখানে আসবে কেন? ওরা বাবা ছেলে মিলে তো জগিং করতে বের হয় প্রতিদিন সকালে, একসাথে বের হয় আবার একসাথে ফিরে আসে। আসমা বেগম ধীর গলায় বলল, আমার 2 চোখ যথেষ্ট ভালো আছে, আমি অন্তত মেঘকে চিনতে ভুল করব না। হাসিম আলী বললেন, আপনার ভুল হয়েছে গো আপা, আপনি যার কথা কইতাছেন সে তো আমার 2 মেয়ের মাস্টার মশাই, ওদের পড়ায়, এতিম ছেলে, একটা মেসে থাকে। আসমা বেগম তবুও বিশ্বাস করতে পারলেন না, নিজের চোখে দেখেছেন তিনি, ভুল দেখেননি তা তিনি 100% নিশ্চিত। মাসুমা বেগমকে বললেন, তুই শফিককে কল দিয়ে বল মেঘের কাছে ফোন দিতে। মাসুমা বেগম বিরক্ত হয়ে বললেন, দিচ্ছি, অযথা তুমি সন্দেহ করছো। শফিক আহমেদকে কল দেওয়ার সাথে সাথে তিনি কল রিসিভ করলেন। মাসুমা বেগম বললেন, তুমি কোথায়, মেঘ কোথায়? শফিক আহমেদ ক্লান্ত ভঙ্গিতে বললেন, আমি আর মেঘ এই তো একসাথে একটা ব্রেঞ্চে বসে আছি, যা দৌড়েছি আজকে বাপ বেটা মিলে। উফ, এভাবে ওয়ার্কআউট করলে অন্তত আরও কয়েক বছর বেশি বেঁচে থাকার সম্ভাবনা আছে। আমি আমি তো তুমি মরে যাবার পর নতুন আরেকটা বিয়ে করার প্ল্যানিং করেও রেখেছি। আমার নাতিপতি এলেই ওদের সাথে ডিসকাস করবো ব্যাপারটা নিয়ে, ওরা রাজি হলে তুমিও জীবিত থাকাকালীন নতুন দাদি এনে দিব ওদের। ওদের আবদার তো আমি ফেলে দিতে পারি না, কি আর বলবো। কি বলো তুমি? মাসুমা বেগম নিজের রাগ কন্ট্রোল করে বললেন, মেঘের কাছে ফোনটা দাও। শফিক আহমেদ মেঘের কাছে ফোন দিতে মেঘ হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ মা বলো। মাসুমা বেগম বললেন, কি দরকার এত এক্সারসাইজ করার, এমনিতেই তো রোগা পাতলা শরীর তোর। তোর বাপকে বল বেশি দৌড়ে জলহস্তির সাইজ থেকে মানুষের সাইজে আসতে। তুই বাবা এত কষ্ট করিস না। মেঘ হেসে বলল, মা, ফিট থাকতে হলে একটু কষ্ট তো করা লাগবে। তোমার ছেলে এত মেয়ের ক্রাশ তো এমনি এমনি হয়নি। মাসুমা বেগম ফোন রেখে বোনের দিকে তাকিয়ে বললেন, তুমি অযথাই সন্দেহ করছো। একরকম দেখতে 7 জন মানুষ পৃথিবীতে আছে, মেঘ আর ওর বাবা একই সাথে আছে, কাকে না কাকে দেখে কি ভাবছো কে জানে। আসমা বেগম দ্বিধায় পড়ে গেলেন। মেঘ বাবাকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ বাবা, আজ বড় বাঁচা বেঁচে গেছি। তুমি কিভাবে এলে এখানে? শফিক আহমেদ বললেন, তোর মা গাড়িতে বসে আমাকে কল দিয়ে বলল শৈবালের জন্য নাকি নবনীকে দেখতে যাচ্ছে। শুনেই তো আমার মনের ভেতর বিপদ সংকেত বেজে উঠল। আমিও ওবার নিয়ে চলে এলাম এখানে। তোর মায়ের বুদ্ধির দৌড় কতটুকু তা তো আমার জানা আছে, তাই বুঝলাম কোনোভাবে যদি তোকে দেখে ফেলে সন্দেহ করে তবে নির্ঘাত আমাকে কল দিবে। মেঘ চিন্তিত হয়ে বলল, বাবা, আমার খুব চিন্তা হয় এই ব্যাপারে। মা যেদিন শুনবে নবনী ডিভোর্সি, সেদিন কেমন রিয়াক্ট করবে? উনি এসব ব্যাপারে কেমন খুঁতখুঁতে তা তো তুমি জানোই। আমি কিন্তু কোনোভাবে নবনীকে হারাতে পারবো না বাবা। মাকে তুমি যেভাবে পারো ম্যানেজ করে নাও। মা ম্যানেজ হয়ে গেলেই আমি নবনীকে বিয়ের কথা বলবো। তুমি না পারলে আমি নবনীকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যাব দরকার হলে। তবুও কেউ ওকে খোঁচা দিয়ে কথা বলবে, এসব সহ্য করতে পারবো না। শফিক আহমেদ হেসে বললেন, তোর বাবা আছে না তোর পাশে, বাবার ওপর ছেড়ে দে এসব ছোটোখাটো ব্যাপার, সব কিছুই বাবা সেটিং করে রেখেছি। তুই রিল্যাক্স মুডে থাক, চুটিয়ে প্রেম কর বৌমার সাথে। মেঘ হেসে ফেললো বাবাকে জড়িয়ে ধরে। তারপর দুজনেই ওভার থেকে নেওয়া গাড়িতে উঠে বসার পথ ধরল।
সবার থেকে বিদায় নিয়ে মাসুমা বেগম আর আসমা বেগম বের হয়ে এলেন। লিফটে দাঁড়িয়ে দুজন নবনীর ব্যাপারে কথা বলছেন। আসমা বেগম বললেন, মেয়েটাকে আমারও ভালো লেগেছে ভীষণ। ওরা পজিটিভ সাইন দিলে আমরা আগামী শুক্রবার শৈবাল সৈকতকে নিয়ে এসে পাকা কথা বলে যাব। মাসুমা বেগম বললেন, আমি তোমাকে বলেছি না, নবনীকে দেখলে তুমি অমত করতে পারবে না। লিফটে দাঁড়িয়ে তামিম সবটা শুনলো। তারপর লিফট থেকে বের হয়ে বলল, এক্সকিউজ মি, আপনারা কি থার্ড ফ্লোরে থাকা নবনীর কথা বলছেন? মাসুমা বেগম বললেন, হ্যাঁ, আপনি কে? তামিম হেসে বলল, আমি ওর এক্স হাজবেন্ড। আপনারা অযথায় ওর সময় নষ্ট করছেন। মেয়েটা এতটাও ভালো না। আপনাদের দেখে সম্ভ্রান্ত পরিবারের মানুষ বলেই মনে হচ্ছে, তাই একটা কথাটা বললাম। আপনাদের ছেলেরও নিশ্চয়ই আগে একটা বিয়ে হয়েছে। তা না হলে কেউ ডিভোর্সি মেয়েকে অবিবাহিত ছেলের বউ করতে চায় না। মাসুমা বেগম আসমা বেগম দুজনেই ভীষণ চমকে গেলেন তামিমের কথা শুনে। তামিম মুচকি হেসে বলল, আমি জানি আপনারা হয়তো বিশ্বাস করছেন না আমাকে। ব্যাপার না, বিল্ডিংয়ের লিফটম্যান, দারোয়ান, কেয়ারটেকার সবাই জানে এই ব্যাপারটা। ওনাদের জিজ্ঞেস করে নিতে পারেন আপনি। দেরি না করে তামিম মুচকি হাসতে হাসতে অফিসের জন্য চলে গেল। মাসুমা বেগমের মুখ রক্তশূন্য হয়ে গেল শুনে। আসমা বেগম বললেন, এসব কি মাসুমা? আমার ছেলেটা অবিবাহিত, আর তুই কিনা একটা ডিভোর্সি মেয়ের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এলি। মাসুমা বেগম কি বলবেন খুঁজে পেলেন না। আসমা বেগমকে বাসায় পৌঁছে দিতে ড্রাইভারকে বলে দিয়ে মাসুমা বেগম শিমলার বাসায় চলে গেলেন। শিমলা তার জীবনে সবচেয়ে নিরাপদ স্থান। মাঝে মাঝে মাসুমা বেগমের মনে হয় তিনি বুঝি মেঘলার চাইতেও শিমলাকে বেশি ভালোবাসে। শিমলার বাসায় গিয়ে মাসুমা বেগম ধপ করে বসে পড়ল সোফায়। তারপর বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! ওরা একটা বার বলল না ওদের মেয়ের আগে একটা বিয়ে হয়েছে? শিমলা চা দিয়ে এসে বলল, কার কথা ভাবছো মামি? মাসুমা বেগম বললেন, নবনীর কথা। শিমলা হেসে ফেলল। শফিক আহমেদ আগেই শিমলাকে বলে রেখেছেন এই ব্যাপারে। শফিক আহমেদ জানতেন এরকম কিছু শুনলে মাসুমা বেগম শিমলার কাছে ছুটে আসবেন পরামর্শ করার জন্য। শিমলা মুচকি হেসে বলল, সে কি মামি, তুমি জানো না? আমি তো ভেবেছি তুমি জেনেছো। আমি বলতে ভুলে গেছি আসলে। তারপর শিমলা মাসুমা বেগমকে নবনীর সম্পর্কে সবকিছু খুলে বললেন। শুনতে শুনতে মাসুমা বেগমের দুই চোখ বারবার অশ্রুতে টইটম্বুর হয়ে গেল। বুকের ভেতর মুচড়ে উঠল। আসমা বেগমকে কল দিয়ে বললেন, শোন আপা, নবনীকে তোর ছেলের বউ করার দরকার নেই। ওর ছবি তুই ফোন থেকে ডিলিট করে দে। নবনীকে আমি আমার মেঘের বউ বানাবো। আসমা বেগমকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম ফোন কেটে দিলেন। শীতের আগমনে প্রকৃতিতে শূন্যতা দেখা দিয়েছে। ঝরে পড়েছে গাছের পাতারা। হু হু করে আসা উত্তরের হাওয়া কাঁপিয়ে দিয়ে যায় সকলের শরীর। শীত জানান দিচ্ছে, আমি আসছি তোমাদের দুয়ারে। অন্যরকম এক আমেজে মেতে উঠেছে সবাই। অফিসে গিয়ে তামিম একেবারে নির্বিকার রইল। নোটিশ দেখতে পেল আগামীকাল থেকে জাফলং যাওয়া হবে। তামিমের ভ্রু কুঁচকে গেল। জাফলং শুধুমাত্র শফিক আহমেদের বিবাহবার্ষিকী উপলক্ষে? তামিমের মনে সন্দেহ দেখা দিল। চাতকের ন্যায় সিলিংয়ের দিকে তাকিয়ে তামিম ভাবতে লাগলো রহস্য কী। রহস্য উদ্ঘাটন করতে তামিমের খুব একটা সময় লাগলো না। নবনীর শখ ছিল জাফলং যাবার। প্রায় সময় নবনী বলতো, আমাদের হানিমুন, আমরা জাফলং যাব। বিয়ের পর দিশা লোবনা তাদের বন্ধুদের সাথে জাফলং গিয়েছিল ঘুরতে। নবনী সেদিন ভীষণ মন খারাপ ছিল। বার কয়েক তামিমের সামনে বলেছিল, জাফলং জায়গাটি কি ভীষণ সুন্দর, টিভিতে দেখলেই আমার যেতে ইচ্ছে করে। তাহেরা বেগম মুখ বেঁকিয়ে বলেছিলেন, জাফলং আসা থাকার জন্য যে টাকা লাগে, তোর বাপে জীবনে চোখে দেখেছে সেই টাকা একসাথে? ফকিরের মেয়ের স্বপ্ন দেখা ভালো না। লজ্জায় অপমানে নুইয়ে গিয়ে নবনী বলেছিল, আমি যেতে তো বলছি না মা, এমনিতেই বলেছিলাম আমার ভীষণ ভালো লাগে। লোবনার ফেরার পর নবনী ভীষণ আগ্রহ নিয়ে ওদের ঘোরাঘুরির ছবি দেখেছিল। তামিমের সামনে লোবনা নবনীকে বলল, তোমার তো এসব দর্শনীয় জায়গায় যাওয়ার ক্ষমতা হবে না ভাবে। তুমি বরং টিভিতে আমাদের ছবি দেখেই মনকে বুঝ দাও। অপমানে নবনীর মুখ কালো হয়ে গিয়েছিল। কাজ আছে বলে নবনী ছুটে রান্নাঘরে চলে গিয়েছিল। তামিমের এখন ভাবতেই হাসি পায়। অথচ লুবনা আর দিশার ট্যুরের সম্পূর্ণ টাকা তামিম নিজেই দিয়েছিল। আর হানিমুন? কখনোই তো তামিম ভাবেনি হানিমুন নিয়ে, যাকে সবাই মিলে সব সময় ডমিনেট করে আসছিল। আজকে সেই মেয়েকে ইমপ্রেস করতে কি না একটা অফিসের মানুষ সবাইকে নিয়ে যাচ্ছে জাফলং।
তামিমের খুব রাগ হলো নিজের উপর, মায়ের উপর, তবে সবচেয়ে বেশি রাগ হলো নবনীর উপর। এই মেয়েটা কেন সব কিছু নীরবে সহ্য করে গেছে? কেন কেন কোনো প্রতিবাদ করেনি নিতুর মতো? কেন নিতুর মতো সব কথার দাঁত ভাঙা জবাব দেয়নি? তাহলে তো তাকে হারাতে হতো না। নিজের সব ভুল আজ তামিমের চোখে ধরা দিচ্ছে, সেই সাথে মাথাচাড়া দিয়ে উঠছে রাগ। যেভাবেই হোক নবনীকে চাই তার। যেসব ভুলের জন্য নবনীকে হারিয়েছে, আর একবার নবনীকে ফেলে সব ভুল শুধরে নিবে তামিম। মেঘ নবনীকে টেক্সট দিয়ে জিজ্ঞেস করলো, ট্রেনেই যাব তো? ডিসিশন ফাইনাল? নবনী কিছুক্ষণ চুপ করে ভেবে বলল, না, বাসেই যাব। ট্রেনে অন্য সময় যাব, এবার বাসে। মেঘ উৎফুল্ল হয়ে বলল, হানিমুনে যাবার সময় ট্রেনে যাবে? আমরা কিন্তু 1 মাসের নিচে হানিমুনে যাব না, আগেই বলে দিলাম। নবনী ফিক করে হেসে বলল, সব সময় এত বেশি ভেবে নেন কেন আপনি? একটু কম ভাবতে পারেন না এসব নিয়ে? মেঘ দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল, মোটেই না, আমি ভীষণ এক্সাইটেড এসব নিয়ে। বিয়ে বাসর, হানিমুন, বেবি প্ল্যানিং, এসবে সব পুরুষের মতো আমারও ভীষণ ইন্টারেস্ট যান, হয়তো একটু বেশি ইন্টারেস্ট এসবে। নিজের ভালোবাসার মানুষকে পেলে সব পুরুষের মনে হয় আমার মতো খারাপ অবস্থা হয়ে যায়। নবনী হেসে ফেলল মেঘের কথা শুনে। কাছের দেয়ালের অপর পাশ থেকে মেঘ মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নবনীর দিকে। নবনী মাথা নিচু করে নিজের কাজে মন দিল। কাজ করতে গিয়ে নবনীর মনে পড়ল, তামিমও নিশ্চয়ই নিতুকে নিয়ে এভাবেই প্ল্যানিং করছে। ভালোবাসার মানুষকে তো তামিম পেয়েছে, নবনীকে নিয়ে না ভাবা স্বপ্ন হয়তো নিতুকে নিয়েই তামিম ভেবে রেখেছিল। নবনীর মোটেও মন খারাপ হয় না এখন। আর তামিম নিতুর কথা ভাবলে নবনী বরং খুশি হয় এই ভেবে, তামিমের সাথে বিচ্ছেদ হবার কারণেই মেঘের মতো সুন্দর মনের একজন মানুষকে নবনী পেয়েছে। নবনীর মনে একটা সুপ্ত ইচ্ছে, মেঘের সাথে বিয়ে হবার পর নবনী তামিমকে ধন্যবাদ দিবে। 10 মিনিট পর মেঘ ব্যস্ত হয়ে নবনীকে ক্যাবিনে ডাকলো। নবনী যেতেই মেঘ একটা মেইল ওপেন করে বলল, নিতু রেজিগনেশন লেটার পাঠিয়েছে, দেখো। নবনী অবাক হলো দেখে, হঠাৎ কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? নিতু মেয়েটাকে নবনীর এমনিতেই ভীষণ ভালো লেগেছে। কি ভীষণ বুদ্ধিমতী একটা মেয়ে, শুধু একটাই ভুল করেছে, সে সঠিক মানুষ চিনতে পারেনি। কিন্তু তাতে কি? নবনীর জন্য তামিম হয়তো সঠিক মানুষ ছিল না, তাই নবনীর চোখে তামিম ভুল মানুষ। কিন্তু নিতুর সাথে তো তেমন কিছু নয়, বরং নিতু আর তামিম মেড ফর ইচ আদার। তাহলে কি এমন হলো যে নিতু চাকরি ছেড়ে দিল? গতকালও নিতু অফিসে আসেনি। নবনী নিজের ডেস্কে আসার কিছুক্ষণ পর মেঘের কল এলো। রিসিভ করতে ও পাশ থেকে নিতুর গলা ভেসে এলো। কোনো ভনিতা ছাড়াই নিতু সালাম দিয়ে বলল, আমি নিতু স্যার, একটু আগে আমি রেজিগনেশন দিয়েছি। আমার পক্ষে আর চাকরিটা করা সম্ভব নয়। মেঘ বলল, আপনি কি অফিসিয়াল কোনো প্রবলেমের জন্য জব ছেড়ে দিচ্ছেন মিসেস নিতু? এরকম কিছু হলে আমাকে বলুন, আমি ব্যাপারটা দেখব। কোনো প্রবলেম থাকলে তাও সলভ করব। নিতু মলিন হেসে বলল, না স্যার, এরকম কিছুই নয়, বরং আমার দৃঢ় বিশ্বাস আপনার অফিসের মতো ফেসিলিটিস আমি অন্য কোথাও পাবো না। মেঘ বলল, দেন আপনার অন্য কোনো প্রবলেম হলেও বলুন আমাকে, আপনি চাইলে ছুটি নিতে পারেন, কিছুদিন ছুটি কাটান না হয় মিসেস নিতু? নিতু হেসে বলল, স্যার, আমি কিছুতেই আর এই জবটা করতে চাই না। আমার হাজব্যান্ডের মধ্যকার সম্পর্ক ভেঙে গেছে। আমি আমার জব ছেড়ে দেওয়ার খবরটা বলার জন্য আপনাকে কল দিইনি স্যার। আমি কল দিয়েছি এটুকু বলতে যে আমি জানি আপনি নবনী ম্যাডামকে ভীষণ ভালোবাসেন। আপনি নিশ্চয়ই ওনার অতীত সম্পর্কেও সবটা জানেন। আমি সেই কালপ্রিট যার কারণে ম্যাডামের সংসার ভেঙে গেল। তবে বিশ্বাস করুন স্যার, আজকের আমি ঘুণাক্ষরও টের পাইনি তামিমের এক্স ওয়াইফ ছিল। অথবা রিলেশন থাকাকালীনও যদি আমি জানতাম, তবে কিছুতেই নিজের হাতে কারো সংসার আমি ভেঙে দিতাম না। অন্ধ ভালোবাসার মোহে পড়ে আমি বিয়ে করে ফেলেছি। গতকাল যখন সব জানলাম, আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে যেন। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। এই জন্যই জবটা ছেড়ে দেওয়া। আমি স্যার নবনী ম্যাডামের মতো সাহসী নই, তাই একই অফিসে থেকে তামিমকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ভীষণ ভীতু স্যার। স্যার, আপনাদের সম্পর্কটা যত শীঘ্রই সম্ভব কাগজে কলমে স্বীকৃতি দিয়ে ফেলুন। তামিম উঠে পড়ে লাগবে ম্যাডামকে আবার নিজের করে নেওয়ার জন্য। গত রাতে ডাস্ক হয়ে তামিম অনেক প্রলাপ বকেছে ম্যাডামকে, আর ওই নরকে যাতে যেতে না হয় স্যার। ওই নরকে ম্যাডামকে যাতে আর নিতে না পারে তামিম। আপনি স্যার একটু সতর্ক থাকবেন। রাখছি স্যার। একদম
সব বলে নিতু ফোন রেখে দিল। মেঘের চোয়াল শক্ত হয়ে গেল। ক্রোধে ইচ্ছে করলো তামিমের টুটি চেপে ধরতে। রেবেকা বেগম চিৎকার করে বরকত সাহেবকে ডেকে বললেন, তোমার মেয়ে এখন ড্রামা কুইন হয়েছে। ড্রামা করার জন্য সংসার ভেঙে এসেছে, এখন আবার চাকরিও ছেড়ে দিয়েছে। তোমার মেয়ে এটা কি নাট্যশালা পেয়েছে নাকি? ও জীবনে ওর কি আছে? ও জীবন কি ওর কাছে রঙ্গমঞ্চ? ওর যখন যা মন চাইবে তাই করবে। বরকত সাহেব শান্ত স্বরে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রেবেকা? ওই কোলাঙ্গারের সাথে একই অফিসে আমার মেয়ে জব করবে, এত কিছুর পরেও তুমি কি এটুকু বোঝো না? ওই ছেলেকে দেখলে আমার মেয়ের মানসিক অবস্থা কেমন হবে? মেয়েটা আজকে এসেছে, ওকে একটু পার্সোনাল স্পেস দাও। আমার মেয়ে একটু নিজেকে সময় দিক। লেখাপড়া যখন 2 কলম শিখেছে, তোমার মাথায় বোঝা হয়ে থাকবে না আমার মেয়ে। রেবেকা বেগম চেয়ারে হেলান দিয়ে বলল, তোমার মনে আছে তোমার ছোট বোনের ডিভোর্সের পর কি হয়েছিল? পুরো সমাজের মানুষ তার বাবা মাকে ছি ছি করতো। দোষ কার? সমস্যা কি? কেউ তা জানতে চাইতো না। আমার বোনটাকে যেই দেখতো সেই ভ্রু কুঁচকে বলতো, এই মেয়েটা ডিভোর্সি। যেন ডিভোর্সি মানে একজন অপরাধী। মানুষ খুন করার চাইতেও বড় অপরাধ এটা। তোমার মাও আমাকে সুযোগ পেলে এই নিয়ে কথা শুনিয়ে দিত। আমার বাকি অন্য 2 বোনের শাশুড়িও এরকমভাবে আমার বোনদের কথা শোনাতেন, অথচ কেউ জানতে চায়নি 6 বছরের সংসার জীবনে আমার বোনটাকে কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে। সারা অঙ্গে মারের কালশিটে দাগ দেখে আমরা 4 বোন হাউমাউ করে কেঁদেছি। আব্বা আমাকেও সেসব জানায়নি। আমার আমার বোনটা কোথাও স্বস্তি পায়নি। কেউ তাকে একটাবার কোমল স্বরে বলেনি, মন খারাপ করো না, তোমার জন্য আল্লাহ ভালো কিছু রেখেছে। আমার বোনটা আমাদের 3 বোনের কাছে এসে 2 দিন থাকতে পারেনি আমাদের শ্বশুরবাড়ির লোকের ভয়ে। তুমি হয়তো এসব জানতে না। আমিও বিচার দেইনি কখনো এসব নিয়ে, কিন্তু বুকের ভিতর সে যন্ত্রণা আজও বয়ে গেছে। সবার এত অপমান অবহেলা সহ্য করতে না পেরে আমার রেনু, আমার ছোট বোন, আমার আদরের পুতুলটা গলায় দড়ি দিল। আমার বোনের মৃত্যুতেও এই সমাজের মানুষের কথা শোনানো বন্ধ হলো না। আমরা 3 বোনেই পান থেকে চুন খসলেই শুনতাম সবাই বলছে, এর বোনের মতোই অবস্থা হবে এদের। সংসারী মেয়ে না এরা। এরকম হলে কি আর ছোট বোন সংসার ছেড়ে আসতো? কত বড় পাপ করেছে কে জানে। তা না হলে কি এমনি এমনি গলায় দড়ি দেয়? তোমার বাবা মাও শিক্ষিত ছিল, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল। আমার বাকি 3 বোনের শ্বশুর বাড়ির মানুষও শিক্ষিত, অথচ সবাই সুযোগ পেলে আমাদের এই দুর্বল জায়গায় আঘাত দিতে ছাড়তো না। সেই থেকে আমার ভীষণ ভয়। আমি এই শব্দটাকে ভয় পাই। আমার মেয়েটার কপাল পড়ল এই দিক, অন্যদিকে বড় মেয়েটাকেও আজীবন এই খোঁটা শুনতে হবে। তুমি পুরুষ মানুষ, তোমাকে এসবে আঁচড় কাটবে না, কিন্তু ক্ষতি বিক্ষত হবে করে দিবে আমাকে। আমার নীতিও শান্তি পাবে না। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে সবাই নাক সিটকাচ্ছে ওকে ডিভোর্সি বলে। আমাকে তোমাদের খারাপ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একে তোমরা কিছু একে তোমরা কিছুতেই অস্বীকার করতে পারবে না। মাঝখান থেকে আমার মেয়ে মানসিক আঘাতে শেষ হয়ে যাবে। নিতু চুপ করে রইল। মা যা বলছে তা কোনোটাই মিথ্যে নয়। এই সমাজ বড়ই নিষ্ঠুর। তাই বলে কি সমাজের চোখ রাঙানির ভয়ে নিতু এরকম অন্যায়, অপমান, প্রতারণা সহ্য করে ফিরে যাবে? কিছুতেই না। রাতে খাবার টেবিলে বসে শফিক আহমেদ মাসুমা বেগমকে বললেন, এবার তো জানলে না তুমি কি কি গিফট চাও? মেঘ সায় দিয়ে বলল, হ্যাঁ মা, অন্যবার তো আগে থেকেই বলতে থাকো তোমার কি গিফট লাগবে। মেঘলা মুরগির রান চিবোতে চিবোতে বলল, মনে হয় মায়ের সব চাওয়া ফুলফিল হয়ে গেছে, তাই চাওয়ার মতো কিছু পাচ্ছে না। মা, তুমি এবার অন্তত বাবা আর ভাইয়াকে বলো যে মেঘলার জন্য একটা বর চাই এবার। ধরো যদি তোমাদের বিবাহবার্ষিকীর দিনে আমারও এঙ্গেজমেন্ট হয়ে যায়, তাহলে ভীষণ ভালো হবে ব্যাপারটা। মেঘ বোনের মাথায় চাটি মেরে বলল, অসম্ভব, আমি বড় ভাই, আগে আমার বিয়ে হবে। তুই আগে আমার থেকে এই পর্যন্ত যত টাকা মেরে খেয়েছিস, তার বদলে আমার বই সেবা যত্ন করে তা সুদ আসলে
করবি, তারপর তোর বিয়ে। মাসুমা বেগম চুপ করে রইলেন। তারপর থমথম স্বরে বললেন, আমি চাই এবার আমাদের বিবাহবার্ষিকী অনুষ্ঠানে সবার সামনে চাইব, মেঘের কাছে চাইব শুধু। বলতে পারো এটাই আমার জীবনে ছেলের কাছে শেষ কিছু চাওয়া। মা হিসেবে আমি যদি কোনো দায়িত্ব পালন করে থাকি ওর, অথবা আমার প্রতি ওর কোনো দায় থাকে, তাহলে সেটা যেন মেঘ আমার ইচ্ছেটা পূরণ করার মাধ্যমে পরিশোধ করে থাকে। সবাইকে হতভম্ব অবস্থায় রেখে মাসুমা বেগম টেবিল থেকে উঠে গেলেন। পিছনে রেখে গেলেন চিন্তিত ৩ জোড়া চোখ। ছোটবেলা থেকেই মেঘ সিরিয়াস টাইপের মানুষ। লেখাপড়া, মিউজিক, অফিস সব কিছুতেই নিজের সিরিয়াসনেস দেখিয়েছে। ছেলের এই গুণের জন্যই শফিক আহমেদ ছেলের উপর ভীষণ সন্তুষ্ট। তিনি এটুকু বিশ্বাস করেন তার ছেলে অন্তত ভুল কিছু করবে না। ভালোবাসার ক্ষেত্রেও যে মেঘ ভীষণ সিরিয়াস হবে তা শফিক আহমেদের কাছে অজানা নয়। সারা রাত শফিক আহমেদ ভেবে ভেবে অস্থির হয়ে গেছেন মাসুমা বেগম কি এমন চাইতে পারে ছেলের কাছে। স্ত্রীকে তিনি চিনেন, চঞ্চল অস্থির স্বভাবের ভীষণ নরম মনের মহিলা তিনি। কখনো স্বামীর কাছে এমন আবদার করেনি যা অশোভন, অথবা যা চাইলে শফিক আহমেদ দিতে পারবেন না। সবার সাথে সহজে মিশে যাবার এক অদ্ভুত ক্ষমতা মাসুমা বেগমের আছে। স্বচ্ছ কাচের ন্যায় একটা মন আছে তার। সে কারো বিপদের খবর শুনলে মাসুমা বেগম অস্থির হয়ে পড়েন। নিজের অ্যাকাউন্টে সব টাকা অসহায় গরিব এতিমদের পেছনে ব্যয় করতে কখনো দুইবার ভাবনা। শফিক আহমেদের ভীষণ ভয় হলো স্ত্রীর এরকম সিরিয়াস টাইপ কথা শুনে। সবার সামনে যদি তিনি এমন কিছু চেয়ে বসেন যা ছেলের পক্ষে অসম্ভব, তখন শফিক আহমেদ কাকে সামলাবেন আর ভাবতে পারছেন না তিনি। বিছানা ছেড়ে উঠে গিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেলেন। খোদার দরবারে 2 হাত তুলে কেঁদে বললেন, সবকিছু তুমি সহজ করে দাও আল্লাহ। ছেলের আর ছেলের মায়ের মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। তুমি তো সর্বোত্তম ফয়সালাকারী। আজকের দিনটি অন্য দিনের মতো রঙিন মনে হচ্ছে না মেঘের। কেমন গুমোট ভাব, যেন চারদিকে মন খারাপ করা রোদ উঠেছে মেঘের মনকে আরো বিক্ষিপ্ত করে দিতে। মেঘ বের হয়ে নিচে গিয়ে দেখে ইতিমধ্যে আত্মীয়রা সবাই এসে হাজির হয়েছে। চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোন সবাই এসে হাজির। চাচি, মামি, খালা, ফুপুরা সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সবাই আড্ডায় ব্যস্ত। কেউ চা খাচ্ছে, কারো হাতে কফির মগ, কেউ লাচ্ছি, কেউ শরবত, কেউ সোফায় গুটিসুটি মেরে বসে আছে, কেউ বা চিত হয়ে শুয়ে আছে, কেউ ফ্লোরে শুয়ে সোফায় পা তুলে রেখেছে। একদল ব্যস্ত সেলফি তোলায়। শফিক আহমেদ আর মাসুমা বেগমের বিবাহবার্ষিকীর জন্য সবাই মুখিয়ে থাকে, কেননা প্রতি বছর এটাই হয় সবার মিলন মেলা। মেঘ চারদিকে তাকিয়ে শিমলাকে খুঁজল। সবাই এসে হাজির শিমলা ছাড়া। মেঘের কেমন যেন বুকের ভেতর চিনচিন করে উঠল শৈবালকে দেখে। অন্য সময় হলে মেঘ নিজে গিয়ে ঝাঁপিয়ে পড়তো দলের মাঝখানে। মেঘকে দেখে কয়েকজন হই হই করে ছুটে এলো। মেঘ মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সবার সাথে কুশল বিনিময় করলো। শৈবাল এগিয়ে গিয়ে মেঘকে জড়িয়ে ধরে বলল, কি রে, আমাকে ইগনোর করছিস মনে হচ্ছে। মেঘ হেসে বলল, না, ইগনোর কোথায়, কেমন আছিস, চাকরি কেমন চলে। শৈবাল ফিসফিস করে বলল, মাম্মা, কাহিনীটা তো ঘটে গেছে অন্যখানে। তোর সাথে দেখা করন আমার জন্য মনে কর একেবারে ফরজ হয়ে গেছে। আমি তো মাম্মা ঝামেলায় জড়িয়ে একেবারে ছাড়া বেড়া অবস্থা। আম্মা তো গতকাল সকালে ছোট আম্মারে নিয়ে একটা মেয়ে দেখে আসছে। মেয়ের ছবি এনে আমারে দেখাইলো। প্রথমে আম্মা রাজি হয়নি মেয়ে ডিভোর্সি শুনে। পরে কি হলো কে জানে, আম্মা এখন ওই মেয়ের সাথে নাকি আমার বিয়ে দিব। কিন্তু কাহিনী হলো গিয়ে, আমি তো আরেকজনকে ভালোবাসি। মনে কর আমার এই যে দিল আছে না, দিলের পুরোটা আমি তাকে দিয়ে দিছি। এখন তুই আমারে বাঁচা, আমার মুশকিল আসান মাম্মা তুই। মেঘের মুখ 200 ওয়াটের লাইটের মতো উজ্জ্বল হয়ে গেল। শৈবালের অন্য মেয়ে পছন্দ আছে শুনে শৈবালকে জড়িয়ে ধরে বলল, তুই কোনো চিন্তাই করবি না। তোর পছন্দ করা মেয়েটার পরিবারের কথা বলছস তুই, ওরা জানে। শৈবাল মাথা চুলকে বলল, সেখানেও তোমার মা আরেক কাহিনী। মনে করো ওর বাপ ভাই খুবই প্রভাবশালী লোক, ওরা তো সহজে রাজি হইব না। ভয়ে এখনো ওর পরিবার জানাতে পারেনি। মেঘ শৈবালের কাঁধ চাপড়ে বলল, ধুর, এসব কোনো ব্যাপারই না, আমি আছি তো। ওর বাবা ভাইয়ের সাথে আমি কথা বলবো, 1 সপ্তাহের মধ্যে তোর বিয়ে দেব। শৈবাল মেঘের হাত চেপে ধরে বলল, প্রমিস। মেঘ বলল, প্রমিস প্রমিস। মেয়ের নাম কি বল, বাবা ভাইয়ের নাম বল। মেঘ তোরে কথা দিছি।
দুনিয়া উল্টে যাবে। মেঘের প্রমিস এদিক সেদিক হবে না। শৈবাল রিল্যাক্স মোডে বলল, মেয়ের নাম মেঘলা আহমেদ, বাবার নাম শফিক আহমেদ, ভাইয়ের নাম মেঘালয় আহমেদ। মেঘের মনে হলো সে কানে ভুল শুনেছে। শৈবালকে আবার জিজ্ঞেস করতে শৈবাল রোবটের ন্যায় রিপিট করে বলল, হতভম্ব মেঘ প্রথমেই বুঝতে পারল না ব্যাপারটা। তারপর বুঝতে পারতে হা হা করে অট্টহাসিতে ভেঙে পড়ল। শৈবাল কান টেনে বলল, এজন্যই তো বলি, মেঘলা হঠাৎ গত রাতে নিজের বিয়ের কথা কেন বলল? তলে তলে এত দূর, শালা আমার বোনের সাথে লাইন করে নিয়ে আমাকে দিয়ে প্রমিস করিয়ে নিলি। শৈবাল হাসলো, হেসে বলল, মেঘ, আমি মেঘলাকে ভীষণ ভালোবাসি রে। হতে পারে আমি তোদের মতো এত বিলাসিতায় মেঘলাকে রাখতে পারবো না। হতে পারে মেঘলার এখনকার লাইফস্টাইল তখন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি, মেঘলার প্রতি আমার ভালোবাসা আজীবনে একই রকম থাকবে। তা কখনো চেঞ্জ হবে না। আমার ভালোবাসায় কোনো কমতি থাকবে না। আমি বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়ে ফেলেছি। আমাকে ফিরিয়ে দিস না। আমি আর মেঘলা কেউই সুখী হব না তাহলে। মেঘ শৈবালকে জড়িয়ে ধরে বলল, মেঘলা আমার বোন, আমার কলিজার টুকরো। ওকে আদর করে ভালোবাসা দিতে আমরা কখনো কার্পণ্য করিনি। সবসময় চেয়েছি আমার ভালোবাসার পুতুলটাকে এমন কারো হাতে তুলে দেব যে কখনো ওকে ভালোবাসতে কার্পণ্য করবে না, যার হাতে আমার বোনের হাসি মুখের সামনে সারা পৃথিবী সুখ তুচ্ছ মনে হয়ে যাবে। তোর চাইতে বেটার আর অন্য কেউ হবে না মেঘলার জন্য। তুই ভাবিস না, আমি বাবা মাকে ম্যানেজ করে নেব। শৈবাল হেসে বলল, আমি জানতাম মাম্মা, তুমি ছাড়া আমার এই বিপদে আর কেউ সাহায্য করবে না। শিমলা এলো আরো কিছুক্ষণ পরে। নীরের পরনে একটি শেরওয়ানি। নীর এগিয়ে এসে গম্ভীর স্বরে শফিক আহমেদকে বলল, বুঝলেন আনু ভাই, আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু কিন্তু আমি। আমাকে আমার ডার্লিং বলেছে আমাকে নিয়েই কেক কাটবে। বুড়ো শফিক আহমেদকে কোনো পাত্তাই দিবে না। শফিক আহমেদ নীরকে কোলে তুলে নিয়ে বলল, ওকে ডিয়ার, তোমার ডার্লিংকে বলে দিও এক এক মাখে শীত যায় না। আগামী বছর ইনশাল্লাহ আমিও আমার ছেলের ঘরের নাতনিকে নিয়ে কেক কাটবো। তোমার ডার্লিং তখন আউট হয়ে যাবে আমার লাইফ থেকে। নীর শফিক আহমেদকে খামচি দিয়ে বলল, নো নো, তখন আমার ডার্লিং দুইজন হবে। ও তোমার হবে না, আমার হবে। শফিক আহমেদ হাসতে লাগলেন নীরের কথা শুনে। মেঘ শিমলাকে একপাশে টেনে নিয়ে বলল, আপা, মা কি কাল অথবা আজ তোর সাথে কোনো পরামর্শ করেছে? মার প্ল্যান কি তুই কিছু জানিস? শিমলা আর মোড়া ভেঙে বলল, সর এখান থেকে, এসেছি একটু আনন্দ করতে। তুই আসছিস আমার সাথে ষড়যন্ত্রের আলাপ করতে। মামির সাথে দীর্ঘদিন আমার কথা হয় না, আমি কিছুই জানি না। মেঘ ভ্রু কুচকে বলল, সত্যি জানিস না? শিমলা আগের মতো নির্বিকার থেকে বলল, না জানি না। মেঘের বিশ্বাস হলো না। কিছুক্ষণ শিমলার দিকে তাকিয়ে থেকে বলল, মার সব আবদার আমি মেনে নিব আপা, তবে মনে রাখিস নবনীতাকে নিয়ে আমি কারোর সাথে আপোষ করব না। এই ব্যাপার এই একটা ব্যাপারে আমি আপোষহীন। পুরো পৃথিবী আমার বিপক্ষে যাক, তবুও আমার নবনীতাকে আমি চাই। সারা পৃথিবী তছনছ করে দেব যদি মা আমার কাছে এরকম কোনো অন্যায় আবদার করে। মেঘের লাল টকটকে মুখের দিকে তাকিয়ে শিমলার ভীষণ হাসি পেল। একটা ছেলে কারো প্রেমে পড়লে কেমন শান্ত হয়ে যায়, আবার কোনো বিপদে কেমন উগ্র হয়ে যায়, মেঘ তার স্পষ্ট প্রমাণ। শিমলা মুগ্ধ হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। এই তো তার সেই ভাই যে কিনা কোনো মেয়ে তাকে প্রপোজ করলে কেমন বিরক্ত হতো, অথচ সেই আজ একটা মেয়ের প্রেমে পড়ে নিজের স্ট্যাটাস, নিজের অবস্থান সব ভুলে কেমন ক্রেজি হয়ে গেছে। শিমলা কঠোর হয়ে বলল, ছি মেঘ, এই তোর শিক্ষা? তুই ওনাদের একমাত্র ছেলে, তোর কাছে ওনাদের এক্সপেকটেশন থাকতেই পারে। মামির যদি সত্যি এরকম চিন্তা ভাবনা থাকে তবে তোর উচিত সেটা মেনে নেওয়া। জীবনে এরকম কত মেয়ে আসবে, বাবা মা কি আর আসবে? মেঘ হতভম্ব হয়ে বলল, টিপিক্যাল বাঙালি মহিলার মতো কথা বলিস না। বলিস কেন আপা তুই? তোর থেকে এরকম কথা এক্সপেক্ট এক্সপেক্ট না করা না আপা। তুই তো জানিস নবনী আমার জীবনে কি। বাবা মাকে তো আমি অস্বীকার করছি না, কিন্তু তাই বলে নিজেরা ভালোবাসা যাকে নিজের সত্তা হিসেবে জানি তাকে অস্বীকার করব? সরি আপা, আমি সেই মানুষ না। শিমলার সাথে কথা না বাড়িয়ে মেঘ উঠে চলে গেল। শিমলা ব্যস্ত হয়ে পড়ল অন্যদের সাথে কথা বলায়। বিকেল হতেই তামিম নিজের ব্যাগ গুছিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলো। মাগরিবের পরপরই বাস ছাড়বে। অফিসের কাছাকাছি আসতেই হঠাৎ করে যেন কি হলো, চার পাঁচটা জন সন্ডা টাইপের ছেলে
হট স্টিক স্ট্যাম্প নিয়ে তেড়ে এসে তামিমকে মারতে লাগলো। একজন বলল, শালা মারুফের বাচ্চা, আর জীবনে দেখবো তোরে। আমার বোনকে ডিস্টার্ব করছিস, আমার বোনের পিছু নিয়েছিস, তবে বুঝবি তোমার ভাইয়েরা বোনকে প্রোটেক্ট করার জন্য তোর কলিজা ছিঁড়ে আনতেও দুইবার ভাববে না। তামিম চিৎকার করে বলল, আমার নাম তামিম, আমি মারুফ নই। আমাদের ভুল হচ্ছে, আপনাদের ভুল হচ্ছে। তোমার নামে কাউকে আমি চিনি না। কেউ তার কথা শুনলো না। 5 মিনিট এলোপাথারি মেরে হাওয়ার মতো মিলিয়ে গেল। কয়েকজন পথচারী তামিমকে ধরে একটা হাসপাতালে নিয়ে গেল। একজন দেশটা রসাতলে গেল বলেও গালি দিল। নয়তো দিন দুপুরে এরকম করে করে নাকি? তামিমের কপালে মাথায় স্টিচ দেওয়া লাগলো, পায়ে ভীষণ চোট পেল। ল্যাংচাতে ল্যাংচাতে তামিম তবুও অফিসের দিকে গেল। নিজের শারীরিক অবস্থার চাইতে তামিমের কাছে বড় হয়ে উঠল জাফলন গিয়ে মেঘ আর নবনী প্রেম করবে, আর সে বাসায় বিছানায় পড়ে থাকবে। অসম্ভব। মেঘের মোবাইলে একটা টেক্সট এলো, মিশন তামিম কমপ্লিট শুরু। ব্যাটারে হালকার উপর ঝাপসা করে কয়েকটা দিয়েছি। আপনি বলার গুরুতর কিছু করিনি, শুধুমাত্র ট্রেলার দেখিয়ে ছেড়ে দিয়েছি, নয়তো পুরো সিনেমা দেখাতাম ওরে। রাস্তার সাথে পিষে ফেলতাম। মেঘ মুচকি এসে ফোনটার ব্যাগে রাখলো। সবাই নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। 3টা অ্যানা বাসে সবাই রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। যে সিদ্ধান্ত হলো সকালে আগে অ্যানিভার্সারি সেলিব্রেট করা হবে, তারপর সবার ঘোরাঘুরি। শুনে শুনে মেঘ মায়ের দিকে তাকালো। তার কথা ছিল সন্ধ্যায় অ্যানিভার্সারি পার্টি হবে, তবে হঠাৎ টাইমে এগিয়ে আনার কারণ কি? কেমন নির্বিকার ভঙ্গিতে মাসুমা বেগম বসে আছেন। নিজের মাকে মেঘের নিজের কাছে অচেনা মনে হলো। নবনীকে শিমলা নিজের পাশে বসিয়ে ছাড়লো। মেঘ কয়েকবার শিমলার আশেপাশে ঘুরে ঘ্যান ঘ্যান করলো নবনীর সাথে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। শিমলা ব্যাপারটা পাত্তাই দিল না। 9 ঘন্টা জার্নি করার পর সবাই হোটেল নূরজাহান গ্র্যান্ডে বুক করা রুমে গিয়ে বিছানায় এলিয়ে পড়লো। ঘুম এলো না শুধু মেঘের চোখে। শিমলার কথার ধরন দেখে মেঘ 90% শিওর হলো মাসুমা বেগম মেঘের বিয়ে রিলেটেড কিছু চাইবেন, কিন্তু কি চাইবেন